আচ্ছা, আপনি তো তখন আমাকে বলতেন যেন ওকে তাড়াতাড়ি বিয়ে করে ফেলি, কেন বলতেন? ও আমাকে বলতো তোমাকে যেন আমি এসব বলি, কিন্তু আমি বলতে চাইতাম না, পরে আবার বলতাম, কারণ আমি এত সিরিয়াস ছিলাম না। আসসালামু আলাইকুম। তো আপনারা জানেন আমার খুব কাছাকাছি চলে আসছে, আমি 1 লাখের। তো 1 লাখ সাবস্ক্রাইব হইলে তো কিছু স্পেশাল ভিডিও করাই লাগে, তাই না? তো ভাবতেছি 2টা স্পেশাল ভিডিও থাকবে। একটা হয়েছে কিউএনএ, মানে একটু অন্যরকমভাবে, আগে কমেন্টে নিতাম প্রশ্ন, এবার একটু অন্যরকমভাবে চিন্তা ভাবনা করছি। আর একটা হবে ওই যে জীবনে একটা প্রেম করছিলাম, আপনারা সবাই জানেন মোটামুটি, যারা আগে সাবস্ক্রাইবার, ব্রেকআপ হয়েছে, মানে ওই সেই কলিজা ফাটা স্টোরি। আপনারা অনেকেই বলতেছেন যে শেয়ার করবেন, তো আমি বলছিলাম 1 লাখ হইলে তারপর শেয়ার করব। তো এই 2টা। আর 3 নাম্বার যেটা থাকবে সেইটা হয়েছে গিয়া প্রমোট। তো যাই হোক, ক্লিয়ার করি। দেখেন, এই মনে করেন আগের বার যখন ভিডিওটা বানাইছিলাম তখন ওই রকম রেসপন্স পাইনি ভিডিওতে। মনে করেন ভিডিও বানাইতে আমার যে পরিমাণ কষ্ট হয়েছে, দেখা যায় ভিউ হয়েছে 2000-3000 স্পেশাল ভিডিওতে। তো এইরকম হইলে তো আর বানানো ঠিক না, তাই না? আর মোটামুটি কষ্টও হয় এইসব ভিডিও বানাইতে। তো এবার আমি চিন্তা ভাবনা করছি, যদি আপনাদের গুরুত্ব থাকে তাইলে মনে করেন আপনারা চান, যদি আপনারা চান স্পেশাল ভিডিও, তাইলে আমি দেবো। তো আমি সেটা কিভাবে বুঝবো? কমেন্টের মাধ্যমে, ঠিক আছে? যেরকম আপনারা যদি কিউএনএ ভিডিও চান, আগেই বললেন এইটা একটু অন্যরকমভাবে নিব, চিন্তা ভাবনা করছি। কমেন্টেও নিব, বাট কমেন্টের যে প্রশ্নগুলো থাকে ওগুলোও নেব, বাট একটু অন্যরকমভাবে। কিউএনএ ভিডিও যদি চান তাইলে আপনাদের 300 কমেন্ট করতে হবে এই ভিডিওতে। আর যদি স্টোরি, মানে এই যে আমার একেবারে কলিজা ফাটা স্টোরি, কি বলবো, মানে ওই স্টোরি শেয়ার করতে হইলে তো আমার সেই আগের সেই কাহিনীতে চলে যেতে হবে, ডিপ্রেশনে যাওয়া লাগবে। হঠাৎ করে মনে করেন ভয়েস রেকর্ড করতে যেয়ে হ্যাং হয়ে যেতে পারি, কারণ তার মনে করতে হবে ওই সব সেই পুরনো অতীত। তো তাই আর কি। তো আমার স্টোরি যদি শেয়ার করি তাহলে 500 কমেন্ট করবেন। আর প্রমোট, 5 জনকে ফ্রিতে প্রমোট দেবো, 5টা চ্যানেল, এরকম যে চ্যানেলগুলোতে রেগুলার নিজের কন্টেন্ট আপলোড করা হয়, এরকম 5টা চ্যানেল ফ্রিতে প্রমোট দেব 600 কমেন্ট হলে। তো চিন্তা ভাবনা করছি। এখন আপনারা যদি চান তাইলে কমেন্ট করেন। এইটার কমেন্ট 97,000 সাবস্ক্রাইব হইবে, তখন অবধি দেখব। এখন আমি চাইছিলাম যে 95-এর পর আপনাদেরকে জানাবো, বাট ঈদ এসে পড়তেছে, তো মনে হয় না ওই সময় এত মানে এরকমভাবে জানাইতে পারবো। খুব ব্যস্ত থাকি, এখনই অনেকটাই ব্যস্ত থাকি, ওই সময় আরও ব্যস্ত থাকবো। তো এই জন্য আগেভাগেই জানাই দিলাম। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো এখন আপনাদের উপর সব কিছু। যদি আপনারা একটা কমেন্টও না করেন, মনে করেন যে 300 কমেন্ট তো দিছি, যে কিউএনএ 500তে স্টোরি, কারণ স্টোরি ভাই আমার মনে করলেও মনে করেন হ্যাং হয়ে যাই, এত কাহিনী, আল্লাহ কেমনে কি হয়েছে। যাই হোক, তো এইসব শেয়ার করতে হলে আমার তো মানে আমার ওইখানে যে স্মৃতিগুলো আছে ওইগুলো মনে করতে হবে, তো আমারও কষ্ট হবে। তো যাই হোক, আর লাস্টের যেটা প্রমোট, বর্তমানে প্রমোট কেউ পেইড প্রমোট ছাড়া করে না। তো প্রমোট ব্যাপারটা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা তো অবশ্যই বুঝতে পারতেছেন। তো 600 হইলে আমি 5 জনকে ফ্রিতে প্রমোট দেবো ইনশাল্লাহ। যাই হোক, অনেক কথা বইলে ফেলাইছি, এখন ভিডিও শুরু করি। তোমার এসএসসির রেজাল্ট কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। তো মিষ্টি কোথায়? আচ্ছা, দেখা হলে মিষ্টি খাওয়াবো নে। শোনো, মিষ্টি না খাওয়ালে নাই, মিষ্টির টাকা বিকাশে পাঠিয়ে দিও। সব সময় তো টাকা করো কেন? কই, কিছু থেকে কিছু হলেই টাকা করো। তো সবাইকে বলছি নাকি? আমি আমার জিএফ কে বলছি।
আর আমার জিএফ অনেক বড় লোক, তাই তাকে টাকার কথা বলি। আচ্ছা, তুমি কি জানো তুমি আর আগের মতো নাই? কে বলছে আগের মতো নাই? আমি বলছি। আমি আগের মতোই আছি। আগে কথা বললে কত ভালো লাগতো, মনে হতো সব দুঃখ কষ্ট গেছে গা। আর এখন এখন আর কথা ভালো লাগে না। অবশ্য ভালো লাগবেই বা কেন, হয়তো 3 মাসে নতুন কাউকে পেয়েছো। তোমার তাই মনে হয়? দরকার হলে তুমি আমার বেস্ট ফ্রেন্ডকে জিজ্ঞাসা করো, আমার আম্মুকে জিজ্ঞাসা করো। না জান, লাগবে না। আমি তো মজা করে বলছিলাম। লাভ ইউ পাখি। আই লাভ ইউ টু জান। আচ্ছা, তোমার পড়ালেখা কেমন চলতেছে? পড়ালেখা আর করবো না। মানে? আমার দ্বারা আর পড়ালেখা হবে না। এ বালের লেখাপড়া কি করে? ওই, তোমার মাথা ঠিক আছে? তোমার কি আমার কন্ডিশনগুলোর কথা মনে নাই? তুমি যে বলছিলে আমার সব কন্ডিশন মেনে নিবে, তাহলে? হ্যাঁ বলছিলাম, কারণ তখন মনে হয়েছিল পারবো, কিন্তু এখন আর আমার দ্বারা সম্ভব না। আর মিডল ক্লাস ফ্যামিলির বড় ছেলের কষ্ট তুমি বুঝবে না। মুখে সব বলা সহজ, কিন্তু জীবন এত সহজ না। তাহলে তুই আমার সাথে রিলেশন কেন করছস? ফার্স্টে তোর চোখে প্রবলেম, তুই সেটাও আমাকে বলস নাই, আমি তাও মেনে নিছি। সেকেন্ড তুই এস্টাবলিশ হতে পারবি না বলছস, আমি অনেক আশা দেখাইছি। এতে না আমার থেকে দূরে ছিলি, আমি তাও মেনে নিছি। নেশা করস, এখনো ছাড়তে পারস নাই, তাও মেনে নিছি। আর এখন বলতাছস পড়ালেখা করবি না? শান্ত হও, রাগ করতেছো কেন? আচ্ছা তুমি দেখো, আমার পক্ষে কি সম্ভব এত কিছু করা? হ্যাঁ, আমি তোমাকে বলছিলাম তোমার সব কন্ডিশন মেনে নিব, কিন্তু আই এম সরি, আমি পারলাম না। এখন হয় তোমাকে তোমার ফ্যামিলি ছাড়তে হবে, নয়তো আমাকে ছাড়তে হবে। কিন্তু কেন? আমার দোষটা কি ছিল বল? আমি কি তোর সাথে রিলেশনে যেতে চাইছিলাম? তুই না বলছস সব করতে পারবি, তাহলে এখন এগুলা কি বলতাছস? ফ্যামিলি ছাড়তে হবে, না হলে তোকে ছাড়তে হবে? শোনো, তুমি ভেবে দেখো তুমি কি করবা। তোমাকে দুইটার মধ্যে একটা বেছে নিতে হবে। এসব শোনার পর আমি অনেক আপসেট হয়ে পড়ি যে কি হলো এটা, এত বড় ধোঁকা আমি কোনোদিনই আশা করি নাই। তাহলে শুভ কি আসলেই খারাপ? এরপর আমি ফারুক ভাইকে আবার মেসেজ দিই আর বলি আপনি শুভকে মেসেজ দিয়ে বলবেন আপনি আমার কাজিন, প্রভার বাবা মা ওর থেকে মোবাইল নিয়ে গেছে, আর সম্পর্ক রাখতে পারবে না। তখন ফারুক ভাই বলছিল ঠিক আছে বলবো, আর আগে তুমি প্রমিস করো ওর সাথে আর কোনোদিন কন্ট্যাক্ট করবা না। আসলে আমি ফারুক ভাইকেও তেমন বেশি বিশ্বাস করতাম না, উনি সবার মধ্যে ভেজাল লাগাইতে বেশি পছন্দ করতো। ভাবতো ওনার এসব কাণ্ড আমরা বুঝবো না। আমি রিফাকে সব খুলে বলি। রিফা বলছে শুভ যেহেতু এসব বলছে তাইলে তুই ওর লাইফ থেকে চলে আয়, এটাই ঠিক হবে, ও তোকে হ্যাপি রাখতে পারবে না। আমারও তাই মনে হচ্ছিল। তবে আমি ফারুক ভাইকে বলি ঠিক আছে প্রমিস আর কোনোদিন কন্ট্যাক্ট করবো না। তবে আমার মনে তখনও শুভর জন্য ভালোবাসা ছিল। কিভাবে চেঞ্জ হয়ে গেল এই মানুষটা, কত ভালোবাসতাম আমি এই মানুষটাকে, যে কিনা আমার সব কথায় রাজি থাকতো। এখন সে এত চেঞ্জ কি করে হয়ে গেল? তবু কিছু করার নাই,
আমি বুঝে গেছি শুভ ভালো ছেলে না। এরপর ফারুক ভাই ওকে কল করে আর কলে সব বলে। ফারুক ভাই আমাকে 2 দিন পর মেসেজ দেয় আর উনি আমাকে যা যা বলে আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ফারুক ভাই আমাকে বলে, শুভ বলছে তুমি নাকি ওর সাথে জোর করে রিলেশন করছো, তোমাদের নাকি 5-6 বছরের রিলেশন, এতদিন শুভর কাছে টাকা ছিল দেখে তুমি ছিলা, এখন টাকা নেই দেখে তুমি দূরে সরে যাইতেছ, তুমি নাকি অর্থলোভী, তোমার বাবাও অর্থলোভী, তোমাকে অনেক গালি দিছে, তোমার মাকেও গালি দিছে। এগুলো শোনার পর আমি পুরাই হয়ে যাই। আমি একদমই এগুলোর জন্য প্রস্তুত ছিলাম না। পরে আমি ফারুক ভাইকে বলছি, আপনি বলতেছেন যে সব সত্যি? উনি বলছে আমি কোরআন ছুঁয়ে বলতে পারবো। তারপর আমি অনেক কান্না করতে শুরু করি, ও কেমনে এগুলো বলতে পারলো। পরে আমি ফারুক ভাইকে কল দিয়ে আরেকটা কথা বলি যে একবার শুভ বলছিল ও নাকি ফেনীতে আসতেছে। তখন আমি বলছিলাম তোমার আসতে হবে না, আমি তোমার সাথে দেখা করতে পারবো না। তখন ও বলছে 1 ঘন্টার জন্য কি দেখা করতে পারবো না? আমি বলছি আমার পক্ষে কোনোভাবেই পসিবল না, তুমি ব্যাক করো। শুভ বলছে ওর কাছে নাকি ব্যাক করার টাকা নাই। তখন আমি বলছি এটা কোনো কথা, তুমি এক জায়গায় আসতেছো ওভাবে টাকা আনবা না? পরে ও বলছে ও নাকি আমার জন্য 5,000 টাকা দিয়ে শাড়ি কিনছে, আরও জিনিসপত্র কিনছে, যার কারণে ওর কাছে টাকা নেই ব্যাক করার। শুভ আমাকে কথাগুলো ভয়েসে বলতেছিল আর ও যে বাসে ছিল ওইটার আওয়াজও আমি শুনছি, তাই আমিও বিশ্বাস করছিলাম সব। আমি তো ওর জন্য পাগল ছিলাম, আমি সব বিশ্বাস করতাম। আমি বলছি এত কিছু কেন কিনছো? বলে শ্বশুর বাড়িতে যাবো, একটু বাজার সাজার করা লাগে না। পরে আমি বলছি এটা ফাইজলামি করার সময় না, তুমি ব্যাক করো, আমি তোমার সাথে কোনোভাবেই দেখা করতে পারবো না। তারপর শুভ বলছে আমার কাছে তো ব্যাক করার টাকা নেই, তুমি আমাকে কষ্ট করে 1,000 টাকা দিতে পারবা? আমি পরে তাকে ব্যাক করতে বলি, আমার কাছে সত্যিই কোনো টাকা ছিল না, না আমি টাকা জমাই আর না আমি টিউশন করাই, কই থেকে পাবো আমি টাকা? তখন শুভ বলতেছে আমি সকাল থেকে না খেয়ে আছি আর এখন ব্যাক করারও টাকা নেই, তুমি টাকা না দিলে আমি বাসায় যাব কিভাবে? ফারুক ভাই আমাকে জিজ্ঞেস করে এটা কি শুভ হারিয়ে যাওয়ার পরের ঘটনা নাকি আগের? আমি বলছি এটা শুভ হারিয়ে যাওয়ার পরে, যখন আবার কন্ট্যাক্ট করে তখনের ঘটনা। ফারুক ভাই বলে আচ্ছা এরপর কি টাকা দিছিলা? পরে আমি বলছি আমি কষ্ট করে আম্মুকে বুঝাই বলি, আম্মু আমাকে অনেক বকা দিছে, আম্মু দেওয়ার জন্য রাজিও হচ্ছিল না। আম্মু আমাকে বলছে ও মোটেও ফেনী আসতেছে না, আর যদি ও ফেনী আসে তাহলে ওকে আসতে বল। আমি বলছি এখানে এসেও ভেজাল করবে, পরে অনেক সমস্যা হবে। পরে আম্মু বলছে তুই যে কিসের সাথে জড়াইছস তুই ভালো জানোস। ফারুক ভাই বলে আচ্ছা আন্টি কি জানতো শুভর কথা? পরে আমি বলছি আমি আম্মুর সাথে সব কথা শেয়ার করি। পরে ফারুক ভাই আন্টি যে তোমাকে বাঁচাই রাখছে এটাই আলহামদুলিল্লাহ এটা বলে। পরে আমি বলি তা ঠিক, বাট আম্মু আমাকে বোঝার চেষ্টা করতো। ফারুক ভাই বলে আচ্ছা এরপর কি বলছে আন্টি? এরপর আম্মু 1,000 টাকা দিয়েছিল, আমি আমার ভাইকে দিয়ে ওর কাছে টাকা পাঠাই। তারপর বলছি এবার ব্যাক করো। এরপর ও বলছে আসছে টাকা, ও যেন অনেক খুশি টাকা পেয়ে। পরে আমাকে বলছে আন্টি তোমাকে বকা দিছে? আমি আর কিছু বলি না, কল কেটে দিই, কারণ আমার অনেক মন খারাপ ছিল। আমি নিজেও এসব থেকে বের হয়ে আসতে চাইতেছিলাম, কিন্তু ভাই ইয়াও কেমনে পারলো? আমার আম্মু যেখানে ওকে হেল্প করছে ও কেমনে পারছে আমার মাকে গালি দিতে? এটা বলে আমি কান্না করতে শুরু করি। পরে ফারুক ভাই আমাকে বলে তুমি এসব আমাকে আগে বলো নাই কেন? তাইলে ওরে আমি আরও অনেক আগে ঝাড়ি দিতাম। আমি বলছি ভাইয়া আমি তো জানতাম না ও এত খারাপ। ফারুক ভাই বলে তুমি যদি বলো আমি ওকে মায়ের খাওয়াবো, তুমি শুধু বলো। আমি বলছি না ভাইয়া থাক, আমি ওর সাথে কোনো রকম যোগাযোগ রাখবো না, আমি ইমো ডিলিট করে দিচ্ছি। এরপর ভাইয়া বলছে ঠিক আছে, আমিও শুভকে ব্লক করে দিচ্ছি, ও আমাকে অনেক গালি দিছে, তোমাকেও দিছে, অনেক বাজে ব্যবহার করছে, খুবই ফালতু ছেলে। তুমি কি আর ছেলে পাও নাই? এমন একটা ছেলের সাথে রিলেশনে গেলা, তুমি আর কথা বলিও না। আমি বলছি আমার ওর জন্য সব ভালোবাসা মায়া সব চলে গেছে, আমি আর মরলেও যোগাযোগ করবো না ওর সাথে। এরপর আমি ইমো ডিলিট করে দিই। আমি সব সত্যি জানতে পারি তখন থেকে আমি অনেক ভালো ছিলাম। 2 মাস পর একটা কারণে আমার ইমো ইনস্টল করার লাগে, তো তখন দেখি শুভ এখানে একটা ভয়েস দিয়েছিল 2 মাস আগে। পর আমি ভয়েসটা শুনি, সেখানে ও বলতেছিল ফারুক ভাই নাকি ওকে অনেক গালি দিচ্ছে, অনেক বাজে ব্যবহার করছে, গালিগুলা আমি দিলেও নাকি ও খুশি হইতো।
তাও বলছে ও নাকি আমাকেই ভালোবাসে, সারা জীবন আমাকেই ভালোবাসবে, এগুলা বলে। তো পরে আমার ভুলে কল চলে যায় ওর কাছে, এরপর আমি সাথে সাথে কাটি, কিন্তু ও তখন অনলাইনে ছিল। ও আমাকে কল ব্যাক করে, আমি কল ধরি, তারপর ও আমাকে বলছে ওই ছেলেটা আমাকে অনেক গালি দিছে, তারপর শুভর বোনকেও নাকি অনেক গালি দিছে। তারপর শুভ বলতেছে আমি তোমাকে একটা গালি দিছি, ঠিক আছে, ওই গালিটা নর্মাল ছিল, কিন্তু আমি আন্টিকে কোনো রকম গালি দিই নাই। পরে আমি ওর সাথে কথা বলা শেষ করে ফারুক ভাইকে হোয়াটসঅ্যাপে সব বলি। তো ফারুক ভাই আমার উপরে রাগ করছে, বলছে তাহলে তুমি আমাকে কল দিতে বলছো কেন, যদি আমাকে বিশ্বাসই না করো। পরে আমি রিফাকে সব বলি। রিফা বলছে দোস্ত কিছুই বুঝতেছি না, কে সত্যি বলতেছে কে মিথ্যা, বাট তোর কি মনে হয় শুভ সত্যি বলতেছে? আমি বলছি ফারুক ভাইকেও বিশ্বাস করি না, শুভকেও না, কিন্তু আমার শুভর জন্য মন টানে না, আগের মতো ওই ভালোবাসাটা কাজ করে না, আগের ওই মায়া কথায় যেন আর হারাই না, তাই আমি শুভর সাথে কন্ট্যাক্ট রাখবো না। পরে রিফা বলছে দোস্ত যেটা তোর কাছে ভালো মনে হবে সেটাই তুই করিস। আমি বলছি ওকে দোস্ত, আমি শুভকে সেটাই বলবো। আর শুভ তো নেশাও করে, অনেক মিথ্যা কথা বলে, তার সাথে কীভাবে থাকবো আমি। এবার আমি শুভকে কল করে বলি তোমার সাথে আমার সম্পর্ক রাখা পসিবল না, আমি আর কোনোদিন কল দিব না তোমাকে। এটা বলার পর ও আমাকে কিছু জ্ঞান দেওয়া শুরু করে, নিজেরই ঠিক নাই আবার আমাকে জ্ঞান দেয়। ওর দুলা ভাইও আমাকে অনেক কথা বলে, আমি নাকি ওর সাথে ঠিক করি নাই, কিন্তু আমি ওনাদের কোনো কথায় কান দিই না। আমি ব্রেকআপ করি কিন্তু ওদের কাউকে ব্লক করি না। এরপর আমার যেহেতু ইমো দরকার ছিল তাই আর ডিলিট করি নাই। 2 দিন পর শুভ আমাকে মেসেজ দেয়। তুমি কি সত্যি সব শেষ করতেছো? কিন্তু কেন? আমি চাই না তোমার সাথে থাকতে, ওই জন্য। কেন? আমি কি দোষ করলাম? তোমার সাথে আমার কোনো দিক থেকেই যায় না, ওই জন্য। তারপর অনেকক্ষণ কথা কাটাকাটি হয় শুভর সাথে, এবং সে বলে আমি তোমাকে কোনো দিনও আমার আসল পরিচয় দেইনি। আমি আসলে একজন ফ্রিল্যান্সার। আমার বাপের যত টাকা আছে তোমরা কোনো দিন সেটা চোখেই দেখো নাই। তোমার বাবা যত টাকা ইনকাম করে ওইটা আমার হাত খরচের টাকা। আর যেই দিন আমার ফ্যামিলিকে তোমার কথা বলি সেই দিন তারা আমাকে তোমার সাথে কথা বলতে বারণ করে দেয়। আমি তাও তোমার সাথে কথা বলি, কারণ আমার চোখে কোনো প্রবলেমই নেই। আমি আমার ফ্যামিলির কথা না শুনে তোমার সাথে রিলেশনটা আগাই যাই, কিন্তু আমি তো তখন বুঝতে পারিনি তুমি একটা 3rd ক্লাস মেয়ে। তোমার বাবা অনেক লোভী। এগুলো শোনার পর আমি একদম শিওর হয়ে যাই শুভ খারাপের থেকেও খারাপ। আমি আর একটা ওয়ার্ডও বলি না, ডাইরেক্ট ব্লক করে দিই। ও আমার নামে অনেক বাজে বাজে কথা বলে, আমার বাবাকে অনেক গালি দেয়। তবে ও যে মিথ্যা বলছে ওইসবের অনেক প্রমাণ আমার কাছে ছিল। একটা মানুষ কতটুকু এডুকেটেড এটা তার কথাবার্তায় বোঝা যায়। ও বলছে ও নাকি ফ্রিল্যান্সার, কিন্তু তার কথাবার্তা শুনে কোনোভাবেই মনে হয় না। আর ও বলছে ও নাকি অনেক বড় লোক। ও আমার সাথে এতদিন আমাকে পরীক্ষা করছে। ও যদি এত বড় লোক হতো তাহলে কেন ওর মোবাইল চুরি হয়ে যাওয়ার পর ও সাথে সাথে একটা মোবাইল কিনলো না? এত মাস কেন লাগলো? প্লাস ও যেদিন ফেনীতে আসলো ওর ব্যাক করার টাকা ছিল না কেন? ও আমাকে যখন ভিডিও কল দিত ওর ঘর বাড়ি দেখে তো একদম নিম্নমানের মনে হচ্ছিল। ওর ফ্যামিলি যদি আমাকে মেনে না নিত তাহলে ওর মা বোন আমার সাথে এত মিষ্টি মিষ্টি কথা বলতো কেন? এমন হাজারো প্রশ্ন আমার মনে ছিল। আমি চাইলে ওকে বলতে পারতাম, তবে বললে বলবে আমি তোমাকে পরীক্ষা করছি। আমি বুঝেই গেছি এই ছেলে অনেক খারাপ আর মাথায়ও সমস্যা আছে, তাই এসব পাগল সাথে কথা না বলেই ঠিক। এরপর আমি সব রিফাকে বলি। রিফা বলছে দোষ আল্লাহ তোকে আসলেই সেভ করছে। এরপর আমি ফারুক ভাইকেও বলছি সব, আর ফারুক ভাই যে মিথ্যা কথা বলে নাই সেটাও প্রমাণ হয়ে গেছে।
এরপর আমি ব্লক করে দিই এবং আমি অনেক হ্যাপি ছিলাম, এসব ভেজাল থেকে মুক্তি পাইলাম। আমি পড়ালেখায় আবার ফোকাস করা শুরু করলাম। প্রায় 3 মাস পর শুভর বোন আমাকে মেসেজ দেয়। আমি বলছি আমি তো ঢাকায়, তোমাকে ফেনী যাই আমি কল দিব। এরপর আমি ফেনী আসলে শুভর বোনকে মেসেজ দিই, বাট প্রায় 1 মাস পর শুভর দুলাভাই আমার মেসেজে রিপ্লাই করে। বৈশাখী না? না, আমি আরিয়ান। আরিয়ান আবার কে? এখন তো চিনবেন না, আমি বৈশাখীর জামাই। ও আপনি? বৈশাখী বলছিল আপনার কথা, সোহেল, তাই চিনতে পারিনি। ও আচ্ছা, তো কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি? এই তো চলতেছে, খবর নেওয়ার তো কেউ নেই। মানে? হ্যাঁ, কিছু না। আচ্ছা, বৈশাখী আমার সাথে কথা বলতে চাইছিল, ওর সাথে কথা বলাই দিয়ে নে আমাকে। কেন কথা বলতে চাইছিল ওইটা তো বলার জন্য আপনাকে মেসেজ দিলাম। কি বলতে চাইছিল? আরে আর বলিয়েন না, এখানে বিয়ে করে আমি যা বিপদে পড়ছি, এখন আমার পুরো লাইফটাই শেষ। কেন, কি হয়েছে? আরে আর বলিয়েন না, আমাদের ফ্যামিলি একটা লোভী ফ্যামিলি। মেয়ে আমার সাথে বিয়ে দিছে, এখন আমার টাকা দিয়ে ওদের সংসার চলে। আমার সাথে বৈশাখী থাকেও না, বাপের বাড়িতে থাকে। খোঁজ খবরও তেমন নেয় না, খালি কল দেয় প্রয়োজনে। আর ছোট ভাইয়ের জন্য খাবার সুজি শেষ হলে সুজির জন্য টাকা দিতে বলে, দুধ শেষ হলে দুধ কেনার টাকা দিতে বলে। আর ভাইয়ের জন্য টাকা দিতে বলে, আর মা ওকে যা যা বলে ও তাই তাই শুনে। আমি যার জামাই, ও আমাকে 2 পয়সারও দাম দেয় না, আমাকে খালি ব্যবহার করতেছে। আল্লাহ, কি বলেন? আমার পুরো লাইফটাই শেষ। কি ভুল করলাম আমি? ওদের বাসায় থাকার অব্দি জায়গা নেই, আমার বাবা মা গেলে কোথায় বসবে এই ব্যবস্থাটুকুও নেই। বস্তির থেকেও খারাপ অবস্থা ওদের, আমি নিজেও গিয়ে থাকতে পারি না। পরে আমি ওইখানে আলাদা একটা রুম নিয়েছিলাম, ওখানে কাজ নিয়েছিলাম এই জন্য। পরে ওইখানে কাজ ছেড়ে দিছি, আমি আমার বাসার পাশে কাজ নিছি। আমাদের বাসায় অব্দি ওকে নিয়ে গেছি, ও আমার বাসায় থাকে না। আমার মা বাবা ওকে এত ভালোবাসে, এত আদর দেয়, তাও ও থাকে না। আর মা যা বলে তাই শুনে। হাজব্যান্ড ওয়াইফের যে একটা বন্ডিং, ওইটা নেই আমাদের মাঝে। আমাদের সম্পর্ক শুধু নামের, আমাদের মাঝে কোনো ভালোবাসা নেই। আমি তো ওকে ভালোবেসে বিয়ে করছিলাম, এই দিন দেখার জন্য তো না। আর ফ্যামিলি শুধুমাত্র আমার কাছে বিয়ে দিচ্ছেন যাতে আমি ওদের সংসারটা চালাতে পারি। আর মা মানুষের বাসায় কাজ করে, জানেন আপনি, আর বাবাও কাজ করে, এভাবেই সংসার চলছে ওদের। তারপর শুভ তো পড়ালেখা করেই না, এইচএসসিতে ফেল করে, পড়ালেখা বন্ধ হয়ে গেছে। কি বলেন, সিরিয়াসলি? আর ওর অবস্থা অনেক খারাপ, শরীরের কন্ডিশন একদমই ভালো না, ওদের ফ্যামিলির অবস্থা অনেক খারাপ। আপনাকে পটাইতে ওর ফ্যামিলি ফুল প্ল্যান করছিল, কারণ ওরা বুঝতে পারছিল আপনার বাবার অনেক টাকা আছে, আপনারা অনেক বড় লোক, তাই ওরা প্ল্যান করছে আপনাকে যেভাবেই হোক বিয়ে করে নিয়ে আসার। এরপর আপনার বাবার থেকে টাকা নিয়ে ওরা অনেক বড় লোক হবে। আর বাবা কিসের জানি বিজনেস করতে গিয়ে 6-7 লাখ টাকা ঋণ হয়েছে, এখন গ্রামে থাকতে পারে না, তাই ওরা ফুল প্ল্যান করছে যেভাবেই হোক আপনার সাথে শুভর বিয়ে দিবে। ভাইয়া, আমার মাথা ঘুরতেছে, কি বলতেছেন এইসব?
এগুলো সত্যি। তাহলে আপনি এমন জায়গায় কেন বিয়ে করছেন? আবেগে করছিলাম বিয়ে, আমার ফ্যামিলির কেউ রাজি ছিল না। ওদের ফ্যামিলি এত খারাপ, কেউ ওদের ভালো চোখে দেখে না। কিন্তু আমি তো বৈশাখীকে অনেক ভালোবাসতাম, সে যে এমন করবে আমার সাথে তা কে জানতো বলেন? তাহলে শুভ এতদিন আমাকে সব মিথ্যা বলছিল? সব মিথ্যা বলছে। ও যে বলছিল ও ফানি আসবে, ও হলো? এগুলো মিথ্যা কথা, ও কোথাও যায় নাই। ও ওদের বাড়ি থেকে ঢাকা আসছিল, তখন তোমাকে এইগুলো বলছে। আর 5,000 টাকার শাড়ি, ওর তো 500 টাকা খরচ করার সাধ্য নেই। তোমার মনে হয় ও শাড়ি কিনবে আর সেইটা তোমাকে পরাবে? সব মিথ্যা কথা তোমাকে বলছে। আচ্ছা, আপনি তো তখন আমাকে বলতেন যেন ওকে তাড়াতাড়ি বিয়ে করে ফেলি, কেন বলতেন? ও আমাকে বলতো তোমাকে যেন আমি এসব বলি, কিন্তু আমি বলতে চাইতাম না। পরে আবার বলতাম, কারণ আমি এত সিরিয়াস ছিলাম না। ও তাই তো, কপাল করলে তো আমার কপাল করবে। আপনার কি, তাই না? আমি তো সুখে আছি, তাই না? যার কারণে আমাকে আর এসব বলেন নাই। আমাকে মাফ করে দিও প্রভা, আমিও তোমার সাথে অনেক বড় অন্যায় করছি। কিন্তু দেখো, আল্লাহ এখন আমাকে অনেক শাস্তি দিচ্ছে। আর তোমার কপাল ভালো, আল্লাহ তোমাকে অনেক ভালোবাসে। তাই তো তুমি ওদের হাত থেকে বেঁচে গেছো, আর আমি শেষ হয়ে যাচ্ছি ধীরে ধীরে। আমার ভালোবাসার কোনো স্বার্থ ছিল না, আমি মন থেকে ভালোবাসছিলাম। আমি ওকে আমার জীবন সঙ্গী হিসেবে চাইছিলাম, আল্লাহর কাছে সব সময় দোয়া করতাম। তাই হয়তো আল্লাহ আমাকে এত খারাপ মানুষের হাত থেকে সেভ করছে, আলহামদুলিল্লাহ। তবে জানো, শুভ এখন তোমাকে অনেক মিস করে। শুভ বলছে যে তুমি ওর সাথে একদম ঠিক করো নাই। তোমার হাসি, তোমার কথাবার্তা এখন আর কানে বাজে শুধু। ও আমাকে এখন তোমার কথা বলে। তবে ও তো আমার মূল্য দেয় নাই, লোভের চোখ বন্ধ হয়ে গেছিল আর। ঠিক। তা আমি সবাইকে এটাই বলতে চাই, আমরা আমাদের জীবনে অনেক ভুল করি, বিশেষ করে টিনেজ বয়সে অনেক ভুল করি, যার ফলে অনেককে সুসাইডও করে, আবার অনেকে এটা থেকে বের হয়ে আসতে পারে। আলহামদুলিল্লাহ আমি ভুল মানুষটাকে দেরিতে হলেও চিনতে পেরেছি, আর মানুষ কতটা ভয়ঙ্কর হতে পারে তা বুঝতে পেরেছি। আমাদের সবার উচিত এই বয়সে অনেক সতর্ক থাকা। আমি অনেক কিছুই বলতে পারি নাই, কারণ আমার সব ক্লিয়ার মনে নাই, যতটুকু মনে ছিল বললাম। 1 বছরের মতো রিলেশন ছিল আমাদের, 2023 থেকে 24 পর্যন্ত। আর আমি ইভু ভাইয়ার অনেক বড় ফ্যান, আমি ওনার সব ভিডিওই দেখি। আমি ফার্স্টে ভাবছি এই স্টোরি কাউকে বলবো না, বাট মনে হলো এখন যদি বলি তাহলে অনেক মানুষ সতর্ক হতে পারবে। আমি এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আর আমি এখন পড়াশোনায় ফোকাস করতেছি। আমি ভালো কলেজেও চান্স পেয়েছি। সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন জীবনে সাকসেস হতে পারি। আসসালামু আলাইকুম। তো গল্পটা শেষ হলো। এইখানে বেশিরভাগ মেয়েরাই সিদ্ধান্ত নিত কি, যখন বলছিল হয়তো ফ্যামিলি নয়তো আমি ছেলেটা, তখন বেশিরভাগ মেয়েরাই সিদ্ধান্ত নিত কি প্রিয় মানুষটার হাত ধরতো, ফ্যামিলি ছাড়তো না। তবে এটা যে তাদের সিদ্ধান্তটা যে ভুল হইতো এমনটাও না,
তবে এইখানে এই মেয়ের অবস্থানে মানে উনি ওনার জায়গা দিয়ে সঠিক সিদ্ধান্তটা নিছে, কারণ ছেলেটা যে পরিমাণ বাটপাড়ার টাউটর ছিল, মানে ওনারে আল্লাহই বাঁচাইছে। সত্যি কথা, এই যত টাউটরের ভিতরে সেরা টাউটর হয়েছে, সে ফ্রিল্যান্সার হ্যান ত্যান কত কিছু কইল, শেষে আইসিয়া কি দেখলাম বাহ। তো আর কি বলুন, সিদ্ধান্ত যদি এইরকম সিচুয়েশন আসে লাইফে, তাইলে একটু চিন্তা ভাবনা করিয়া দেখবেন। আপনাদের মনে করেন এই মেয়ে যদি ওই ছেলের জীবনে যাইতো ওই সময়, তাইলে স্টোরিটা এরকম হইতো, অতটুক ঠিকই থাকতো। ওই যে সময় বলছে না যে আমার হাত ধরে আসো নাহলে ফ্যামিলি ছাড়ো, তারপর বলতো হ্যাঁ ফ্যামিলি ছাইড়া দিছি, তার হাত ধরে আসছে, তারপর আইসিয়া দেখে যে তার ফ্যামিলির অবস্থা এরকম, 1-1.5 মাস পর ডিভোর্স। এরকমই স্টোরিটা হইতো। তো আল্লাহ বাঁচাইছে, জীবনে একটা কলঙ্কের দাগ লাগে নাই। মানে এটা বলা উচিত না, তারপরও মেয়েদের জীবন হইল সাদা পৃষ্ঠার মতো, দাগ লাগলে বোঝা যায় বা স্পষ্ট দেখা যায়। আর মেয়েদের তো দোষের শেষ নেই। তো যাই সিদ্ধান্ত নেন, মানে যেটাই সিদ্ধান্ত নেবেন ভেবে দেখবেন অনেকভাবে, যে আপনি যার হাতটা ধরতেছেন সে আপনারে কতটুকু রেসপেক্ট করে, সে আপনার সত্যি ভালোবাসে কিনা। তার ভিতর যদি আপনার মনে করেন কোনো রকম ডাউট থাকে যে না সে আমার মনে হয় ভালোবাসতেছে না, সে আমার কোনো একটা নির্দিষ্ট দিক তার বেশি পছন্দ, হয়তো বা আপনি বড়লোক, আপনার টাকা, নয়তো বা আপনার ফিজিক্যালি কোনো একটা ইস্যু, যাই হোক, তো এইগুলো একটু দেখে তারপর হাত ধরেন। তা না হলে 1-1.5 মাস পর, মানে বিয়ে টিয়ে করার পর 2-3 মাস বা 1 বছর পর ডিভোর্স হয়ে যাবে। জীবন তো একটা, এরকম একটা জীবনে দাগ লাগলে আজীবন মানুষ বলে এগুলা। তো যাই হোক, এগুলো তো আপনারা বুঝেন, তাই না? এই মেয়েটার জায়গা থেকে সঠিক ছিল, বাট আপনার জায়গা থেকে এমনটাও হতে পারে যে আপনি যে ছেলের এই কথাটা বলবে সে ছেলেটা আপনার জন্য সঠিক, বা সেই ছেলেটা অনেক ভালো, আপনারা বুঝে আপনারা সে ঠিক মতো রাখতে পারবে, সে আপনার কাছে কোনো কিছু লুকায় নাই, তাইলে আপনি যাইতে পারেন। আর হ্যাঁ, আমি আপাতত রিলেশনে সাপোর্টই করতেছি না, কারণ রিলেশন বেশিরভাগই বিচ্ছেদ হয়। তো এইসব বিচ্ছেদের ভিতরে আমি যদি সাপোর্ট করি, দেখা যাবে এর ভিতরেও খারাপ কিছু হয়ে যেতে পারে। তো আমি বলবো ভাই প্রেম টেম করেন না, এটাই ভালো হবে, ঠিক আছে? আর দোয়া চাইছে প্রভা, তো আমরা তো মাগনা দোয়া করি না, বুঝিনি তো। যাই হোক, দোয়া রইল অবশ্যই, সামনে এগিয়ে যান আরও। আপনার যে ড্রিম কান্ট্রি কোরিয়া কারা যেন থাকে না, কি যেন, মেয়েরা অনেক তাদের পাগল, তো তাদের সাথে যেন দেখা হয়, এই দোয়া করে গেলাম।